একদিকে সুকৌশলে বাংলাদেশ পেঁয়াজ উৎপাদনে স্বনির্ভর সেটি দেখানো হচ্ছে, পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে, কথায় নয় স্বয়ংসম্পূর্ণ হয়েই দেখিয়ে দিয়েছে বাংলাদেশ। অন্যদিকে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করে ভারত লাভবান হচ্ছে, এতে বাংলাদেশের ক্ষতি হচ্ছে সেটি প্রচার করা হচ্ছে। ভারত যদি পেঁয়াজ না দেয় তাহলে ভারতকে বাংলাদেশ বিরোধী হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। বাংলাদেশের সাথে পেঁয়াজ নিয়ে রীতিমতো দাদাগিরি শুরু করে দিয়েছে ভারত। ভিন্ন ভিন্ন অজুহাতে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে ভারত সরকার ব্ল্যাকমেল করেছে বাংলাদেশকে। আবার এখানেই শেষ নয়, ভারতের কিছু স্টেটকে ভারত থেকে বিচ্ছিন্ন করারও দাবি করা হচ্ছে। আমি মুরগির গলা চেপে ধরতে চাই, সেভেন সিস্টার আমি আমার বাংলাদেশের ম্যাপের সাথে চাই। পেঁয়াজ, ভারত বিদ্বেষ এবং ভারত বিভাজন, এই তিনটের মধ্যে একটা কিন্তু খুব গভীর যোগসূত্র রয়েছে। আজকের এই পুরো আলোচনায় আমরা সেই যোগসূত্রই বারবার খোঁজার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব তারা কেন ভারতকে বারবার ভিলেন হিসেবে দেখানোর চেষ্টা করছে এবং তারা কীভাবেই বা সেভেন সিস্টারকে ভারত থেকে আলাদা করার চেষ্টা করছে। তবে এই সমস্ত কিছু আলোচনার পূর্বে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব বাংলাদেশ সত্যিই কি পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ, বাংলাদেশের পেঁয়াজ উৎপাদন কতটা আশানুরূপ। এক্ষেত্রে বিবিসিকে দেওয়া শৈলেন্দ্রবাবুর একটি সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন 2021-22 অর্থ বছরে যে 27 লক্ষ টন পেঁয়াজের চাহিদা ছিল তা প্রায় পুরোটি বাংলাদেশের ভেতর থেকেই চাষবাসের মাধ্যমে পূরণ হয়েছে। কিন্তু সত্যি কি তাই, নাকি দুধে জল মেশানো? করাপশনের ক্ষেত্রে টিআই যে লিস্ট প্রতি বছর প্রকাশ করে, বাংলাদেশের অবস্থান ছিল 149তম 180টি দেশের মধ্যে। হঠাৎ করে এই কথাটি আমি উল্লেখ করলাম কেন? তার কারণ নিশ্চয়ই আছে। বাংলাদেশের পেঁয়াজ সংক্রান্ত যে সমস্ত তথ্য আমরা পেয়ে থাকি তা মূলত দুটি সংস্থা দ্বারা, তাদের নাম হলো ডিএই এবং বিবিএস। ডিএই মূলত মাঠ পর্যায়ে কাজ করা কৃষি সংস্থা, আর বিবিএস হলো উৎপাদন সংক্রান্ত যে পরিসংখ্যান তত্ত্ব তা রেকর্ড করার একটি সংস্থা। তাদের রিপোর্টের ভিত্তিতে 30শে জুন 2020 সালে ডক্টর মোহাম্মদ কামরুল হাসান কালের কণ্ঠের একটি প্রতিবেদনে এ বিষয়ে একটি ডিটেলস তথ্য তুলে ধরেন এবং এটি সত্যিই খুব বিস্ময়কর। 2008-9 থেকে 2017-18 পর্যন্ত ডিএই এবং বিবিএসের যে হিসেব রয়েছে এদের মধ্যে পার্থক্য প্রায় 13 থেকে 46%। অর্থাৎ বিবিএসের তুলনায় বিএইতে পেঁয়াজের উৎপাদন 13 থেকে 46% বেশি দেখানো হয়েছে। অর্থাৎ ডিএই সূত্রে পেঁয়াজের আবাদি জমির পরিমাণ বিবিএসের হিসেবের তুলনায় প্রায় 13 থেকে 46% বেশি দেখানো হয়েছে। এই দুটি সংস্থার হিসেবের উৎপাদনের ক্ষেত্রে যে ব্যবধান সেটি যদি দেখা হয় তাহলে এটি কিন্তু হয়ে ওঠে অত্যন্ত ভয়ঙ্কর। এই দুটি সংস্থার মধ্যে উৎপাদনের পরিমাণের যে পার্থক্য রয়েছে তা প্রায় 13 থেকে 92%। সত্যি সেলুকাস, বিচিত্র এ দেশ। অর্থাৎ এই হিসেব অনুসারে বাংলাদেশের বর্তমানের পেঁয়াজের চাহিদা যদি 27 লাখ টনও হয়ে থাকে আর উৎপাদন যদি 27 লাখ টন হয় খাতা কলমে, এবং সেক্ষেত্রে সেখানে যদি 20% বেশি দেখানো হয় তাহলে বাংলাদেশের আসল উৎপাদন 21 লাখ টন মাত্র। আবার এখানে কিন্তু শেষ নয়। আমরা সবাই যখন বাজার করি আমরা জানি যে শাকসবজি থেকে পেঁয়াজ সমস্ত কিছু কিন্তু এনে রাখলে কিছুদিনের মধ্যে সেটি পচে যায়। আসলে পেঁয়াজ সংরক্ষণ এবং বহুদিন রাখার ফলে তা প্রায় 25% মতো পচে যেতে পারে। অর্থাৎ 21 লাখ টনের 25% যদি বাদ দেওয়া হয় তাহলে 21 লাখ টন উৎপাদন হলেও তার মধ্যে 5 লাখ টন অপচয় হয়, তাহলে অবশিষ্ট থাকে প্রায় 17 লাখ টন। অর্থাৎ দেশের চাহিদার তুলনায় তা প্রায় 9 লাখ টন কম। তো এক্ষেত্রে বাইরের দেশ থেকে আমদানি করতে হবে কত? প্রায় 9 লাখ টন। কিন্তু এখানেও ভুল আছে, কারণ বাইরের দেশ থেকে যে পেঁয়াজ আমদানি হয় ট্রান্সপোর্টের ক্ষেত্রে বস্তা ওঠানো নামানো এবং সংরক্ষণ করার জন্য প্রায় 5% অপচয় ঘটে। অর্থাৎ 9 লাখ টনের চেয়ে 5% বেশি আপনাকে আমদানি করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে আমদানির পরিমাণ দাঁড়ায় প্রায় 9.5 লাখ টন। তাহলে সাধারণ হিসাব অনুসারে দেশের পেঁয়াজের উৎপাদন প্রায় 27 লাখ টন হলেও দেশের কিন্তু প্রকৃতপক্ষে চাহিদা মেটায় মাত্র 16 লাখ টন।
অন্য কোনো দেশকে দায় চাপানোর আগে উচিত নিজেদের পেঁয়াজ উৎপাদন সম্বন্ধে সঠিক সত্যটি জানা। আগামী 3 বছরের মধ্যে পেঁয়াজ নিয়ে আমাদের এই বিপর্যয় আর পড়তে হবে না। তার डेली জন্য स्टार की जरा ये खबर देख लीजिए, ऑनियन प्राइसेस soar despite sufficient supply। বাংলাদেশ পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ এই কথাটি শুধুমাত্র একটি গিমিক ছাড়া আর কিছুই নয়। তৎকালীন বাংলাদেশ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য অথবা জনপ্রিয়তা পাওয়ার জন্য মিথ্যে দিয়ে সাধারণ জনগণকে আশার আলো দেখানো হয়েছে। অর্থাৎ ভারত বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করে সুবিধে নিচ্ছে, এই কথাটি কিন্তু একদমই সত্য নয়। আপনার সংসারের প্রয়োজনীয় যে নিত্যপণ্য তা কিন্তু কেনার জন্য আপনাকেই টাকা দিতে হয়। কোনো মিডিয়া কর্মী বা কোনো সংবাদপত্র বা কোনো রাজনেতা কিন্তু আপনাকে টাকাটা দেয় না। এবার আমদানি তো করব, কিন্তু ভারত থেকেই কেন? প্রথমত দুটো কারণ। এক, ভারত পেঁয়াজ উৎপাদনের ক্ষেত্রে শীর্ষ দেশগুলির মধ্যে অন্যতম। 2, ট্রান্সপোর্ট কস্ট। নাম্বার 3, দূরের দেশ থেকে আমদানি করতে গেলে সময় বেশি প্রয়োজন, আবার বেশি দিন জাহাজে পেঁয়াজ থাকলে তা অপচয় বেশি হয়। কিন্তু এক্ষেত্রে একটা প্রশ্ন চলে আসে, ঠিক আছে ভারত থেকে আমদানি, কিন্তু ভারতের যে সবসময় দাদা দাদা ভাব, ভাইদের বিপদে দাঁড়ানোর অভাব, কিন্তু এই যে ভারত সম্বন্ধে আমাদের ধারণা তা আমরা কোথা থেকে জানতে পারি? টিভি, মিডিয়া, ফেসবুক, হোয়াটসঅ্যাপ। তাহলে তারা যে সংবাদ পরিবেশন করে তা কি পুরোটা সত্যি, নাকি এতেও জলে দুধ মেশানো? বাংলাদেশের মিডিয়া ভারত বিদ্বেষ দেখানোর জন্য কিভাবে একটি ভুল সংবাদ পরিবেশন করে তার একটি সবথেকে বড় উদাহরণ কিন্তু এই প্রতিবেদনটি। একটু ভালো করে শুনুন। এবং ভারতের উপর একদম আমরা নির্ভরশীল। তারা কোনো সিগন্যাল ছাড়া, কোনো ছাড়াই পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে নিজেদের স্বার্থ হাসিল করা ভারতের পুরনো অভ্যাস। বাংলাদেশকে ভারত পেঁয়াজ নিয়ে ব্ল্যাকমেইল করত। কখনো কখনো বাংলাদেশের কাছ থেকে অতিরিক্ত দাম আদায় করে নিতে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে একটা কৃত্রিম সংকট তৈরি করত। আলহামদুলিল্লাহ, বাংলাদেশকে আর ভারত পেঁয়াজ নিয়ে ব্ল্যাকমেইল করার কোনো সুযোগ পাবে না। প্রতিটি দেশই চায় তার নিজের দেশের যে উৎপাদিত পণ্য সেটি বাইরের দেশে বিক্রি করে সেখান থেকে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে। এতে কিন্তু সেই দেশের যে কৃষক তারাও কিন্তু বিশেষ করে লাভবান হয়। পেঁয়াজ রপ্তানিও কিন্তু এর ব্যতিক্রম নয়। পেঁয়াজ রপ্তানি করে ভারত প্রতি বছর কয়েক লক্ষ ডলার বৈদেশিক মুদ্রা কিন্তু অর্জন করে। ভারতের পেঁয়াজ রপ্তানির সবথেকে বড় বাজার বাংলাদেশ, ইউএই, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, এই সমস্ত দেশগুলো। কিন্তু 2023-24 অর্থবর্ষে ভারতে প্রায় 254 লাখ টন পেঁয়াজ উৎপন্ন হয়েছে, যা গতবারের প্রায় 302 লাখ টনের থেকে কিন্তু অনেকটাই কম। এর ফলে ভারতের বাজারে ক্রমাগত পেঁয়াজের দাম বাড়তে থাকে এবং মুদ্রাস্ফীতিও বেড়ে চলে। ফলে এক প্রকার বাধ্য হয়েই কিন্তু ভারত পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে। কিন্তু বাংলাদেশ সহ কয়েকটি দেশের জন্য এক্সেপশন রাখা হয় এবং সেখানে প্রায় 50,000 টন পেঁয়াজ রপ্তানির ছাড় দেওয়া হয়। এতে কোনো দেশের সঙ্গে ব্যক্তিগত শত্রুতার কিন্তু কোনো জায়গা নেই। কিন্তু তা সত্ত্বেও বাংলাদেশের মিডিয়াতে মিথ্যা সংবাদ এভাবে প্রচার করা হয়। কিন্তু উৎপাদন সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য নেই বাংলাদেশ সরকারের কাছে। সুযোগ নেয় প্রতিবেশী দেশ ভারতও। কারণ যখনই বাংলাদেশের বাজারে পেঁয়াজের সরবরাহ কোনো ঘাটতি দেখা দেয়, তখনই রপ্তানির ক্ষেত্রে অবস্থান পাল্টায় ভারত। বাংলাদেশের সংবাদপত্রগুলোর যে সংবাদ পরিবেশনা, এটাও কিন্তু ভারত বিদ্বেষের জন্য কিন্তু অন্যতম দায়ী। বর্তমানে বাজার দর অনেকটা নিয়ন্ত্রণে এবং পেঁয়াজের দামও প্রায় স্থিতিশীল। এর ফলে নতুন করে ভারত পেঁয়াজ এক্সপোর্ট করার জন্য সম্পূর্ণরূপে নিষেধাজ্ঞা তুলে নেয় এবং রপ্তানির জন্য অনুমতি দেয়। আমি অনেকগুলো উদাহরণের মধ্যে এখানে দুটি উদাহরণ বিশেষ করে আলোচনা করতে চাই, যা বর্তমানে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে অথবা সংবাদপত্রের ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে। আসিফ নজরুলের মতো ব্যক্তিরা যারা নিজেদেরকে বুদ্ধিজীবী বলে দাবি করে এবং বর্তমান ইউনূস সরকারের উপদেষ্টা মণ্ডলীর মধ্যে একজন, তারাও কিভাবে ভারত বিদ্বেষ ছড়িয়েছে। যখন আমরা পাকিস্তানি আমলে ছিলাম তখন কতজন পাকিস্তানি এই দেশে চাকরি করত? আমরা পত্রপত্রিকা বলি 26 লাখ ভারতীয় চাকরি করে। আমরা পাকিস্তান আমলে পাকিস্তান দ্বারা যতটা নিষ্পেষিত হয়েছি, যতটা অত্যাচারিত হয়েছি, যতটা শোষিত হয়েছি, তার চেয়ে অনেক বেশি এই স্বাধীন দেশে বসে ভারত দ্বারা শোষিত হই, ভারত দ্বারা অত্যাচারিত হই। সঠিক সংখ্যা কত এটি কিন্তু তার এখন সঠিকভাবে উল্লেখ করা প্রয়োজন, কারণ তিনি এখন সরকারে রয়েছেন। ঠিক একই রকমভাবে আরেকটি রেমিটেন্স সংক্রান্ত তথ্য বাংলাদেশে বহুল প্রচলিত।
রেমিটেন্স নিয়ে বর্তমানে এইরকম একটি তথ্য আমাদের নজরে এসেছে। ভারত নাকি বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে রেমিটেন্স পায় এবং তার স্থান চতুর্থ। আপনারা যদি এই লিস্ট ভালো করে দেখেন তাহলে এখানে দেখতে পাবেন তৃতীয় বা চতুর্থ নম্বরে কারা রয়েছে। তাহলে এই সমস্ত খবর যারা ছড়িয়ে দেয় তাদের লাভ কি? বাংলাদেশের ইসলামী গণতন্ত্রে ভারতবর্ষ বিষয়ে ভারতীয় গণতন্ত্রের প্রতি বিদ্বেষ ছড়ানো। বাংলাদেশের ভারত বিদ্বেষের বিভিন্ন কারণ রয়েছে, তার মধ্যে অন্যতম একটি কারণ কিন্তু ধর্মীয়। যদি একবার একটি ভুয়ো খবর যা কিনা ভারতের বিরুদ্ধে প্রয়োগ করা যায়, প্রায় হাজার হাজার ফেসবুক পোস্টে বারবার রিপোস্ট করা হয়, যাতে সাধারণ মানুষের মনে ভারতের বিরুদ্ধে ক্ষোভ জন্ম নেয়। তাদের অন্যান্য পোস্টগুলো যদি একবার খেয়াল করি তাহলে তাদের মোটিভ হয়তো আরও পরিষ্কার হয়ে ওঠে। এখানে স্পষ্টভাবে তাদের একটা সুপ্ত বাসনা প্রকাশ পাচ্ছে, এমনকি তারা ভারতকে বিভাজন পর্যন্ত করতে চাইছে। ভারতের যে 7 সিস্টার্স আছে এদের সাথে আমাদের যুদ্ধ ঘোষণা করা লাগবে না। জাস্ট এই 3 থেকে 4টে ফর্মুলা যদি কাজে লাগানো যায়, দেখবা কি ওই 7 সিস্টার্স 7টি অঙ্গরাজ্য ওর ভিতর ভোট বাক্স হয়ে গেছে। ওরাই নিজেরাই বিদ্রোহী ঘোষণা করবে। হুমকি এইগুলো দেওয়া যাবে না, জাস্ট মানে আস্তে আস্তে ওদের সাথে খেলতে হবে। তাইলে ফার্স্ট অফ অল করতে হবে ভারতকে ফুল বয়কট করতে হবে। ভারতের কোনো পরিবহন বাংলাদেশের ভিতরে চলাচল করতে পারবে না। ভারতের A to Z টিভি চ্যানেল সব বন্ধ, টোটালি ভারতকে ফুল বয়কট। আসলে এই সমস্ত ভুল ইনফরমেশন একবার যদি ছড়িয়ে পড়ে তাহলে যাদের এই ভুল ইনফরমেশন থেকে লাভ হওয়ার কথা তাদের কিন্তু হয়েই যায়। কারণ আপনি যদি এর বিরুদ্ধে সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে যদি ভুল ভাঙানোর চেষ্টা করি তাহলে সেই তত্ত্ব কিন্তু সবার কাছে পৌঁছায় না। তাই আমাদের এ ব্যাপারে অবশ্যই সতর্ক থাকা উচিত। তাই এইভাবে ভুল ইনফরমেশনের মাধ্যমে যারা ক্ষমতালোভী তাদের হয়তো বা লাভ হবে, কিন্তু বাংলাদেশের যে সাধারণ জনগণ তাদের কিন্তু এক্ষেত্রে ক্ষতি ছাড়া লাভ নেই। গুদাম ঘরের তালা জানতে হবে, ভাঙতে হবে গুদাম ঘরের তালা, পাপীরা সব মজুদ করে দেখছে জাতির খেলা।